কাকে পাতলা ছিপছিপ একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে। পিতলের প্রকাণ্ড কলসি, মাঝা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে গেছে, লটপট করছে। গড়ন পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমরখানি তার মুচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার উপর। রোদের তাপে পায়ের চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরেই ছোটখাটো আম কাঁঠালের বাগান। গাছে গাছে বাগানটি চমচমাট, কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর। কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে। বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত। এখানে ওখানে বাড়িঘর, গাছপালা, ছোট ছোট চাপড়া বসানো। বেগুন ক্ষেতের চারিদিক নির্জন। দিনে রাতে সব সময় কারো কারো এখানে কম বেশি গাছ ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙ্গাসে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলেছিল। বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে। গোফদারি চাচা এবং কানের ডগা পর্যন্ত চুলপি তোলা, আর লম্বা ফরসাটে মুখ চোখ দুটি বেশ বড় বড়, যদিও ছোট হলেই মানাতো বেশি। বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকালো। পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল, সেটিও কাঁঠাল গাছটির হাত তিনেক তফাৎ দিয়ে গিয়েছে। তবুও বউটি নিচে সরে এসে পথ আগলে দাঁড়ালো। আর পথ রইল না। ও মা, সুবল বাবুজি, পেন্নেম, এ তোমার কেমন ব্যবহার সুখময়ী? তা তোমারই বা এ কেমন ব্যবহার সুবল বাবু? দিন দুপুরে নাগাল ধরা। দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখলো। বেঁকে যাওয়া তার কাঁকালটা এবারে সোজা করে ফেলল সে। সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে সে একবার অপরাধিনীর মতো হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে চড়ালো। গোড়াই তো ডোরাইয়াইলুম, কোন মুখ পোড়া উকি মারছে গো। শেষে দেখি মোদের সুবল বাবু নিশ্চিন্দি হয়ে তখন সাঁতার কেটে চান করলো। তোমার জন্যই, সত্যি তোমার জন্যই কাল ফিরে যেতে হলো। সুবল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলিল, কাল তো প্রথম নয়, ফিরেই তো যাচ্ছি। এলে না কেন কাল? রাত দুপুর তক শিরিষতলায় মশার কামড় খেলাম। মা মনসা না করুক, সাপের কামড়ে মরবো একদিন। সুখময়ী আফসোসের আওয়াজ করে বলল, আহা বালাই ষাট, কিন্তু কি করি, তিন আছে ফিরে এলো গো। তা একবার জানান দিয়ে যেতে তো পারতে। সবাই ঘুমোলে পর ঘুটঘুটি অন্ধকারে একা একটা মানুষ হাঁ করে। ঘুমিয়ে পড়লুম যে গো, ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লুম। ঝগড়া হলো? বেশ, তা সেই ঝগড়াটা হলো কি নিয়ে? মোলো, স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়? শাড়ি গয়না নিয়ে। সুবল তখন হঠাৎই উত্তেজিত হয়ে বলল, তুমি যত শাড়ি গয়না চাও, ইস, ফতুর হয়ে যাবেন। ফতুর নয় হলে মোর তরে ফতুর হইতে তো চাইছো তুমি হাজারবার, কিন্তু শাওরি স্বামী যখন শুধোবে মুখে, অব শাড়ি গয়না কোথায় পেলিল? কি জবাব দেব শুনি? বলবো নাকি তখন কুড়িয়ে পেয়েছি গো ঘাটের কাছে,
তার চেয়ে এক কাজ করো না, শিরীষ তলায় মশার কামড়ও খেতে হবে না তোমাকে, আর আমাকেও গয়না পরে বেড়ালে কেউ শুধবে না, এমন কিছু করো। সুবল বলল, তা জানি, তোর শুধু গয়না শাড়িতে মন। না গো না, গয়না শাড়ি আমি চাইনি, তোমায় আমার মনটি দিতে চাই। হ্যাঁ, তাই যদি হতো সখী। হতো মানে? তুমি ভাবো, গয়নার লোভে তোমায় মন দিয়েছি। কত গয়না দেবে তুমি? কত তোমার মুরুদ? কলকাতায় নিয়ে সেজবাবু শোনাই মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তা গিয়েছি আমি। আমি বলি, যাকে মন দিয়েছি তার সাথেই চলে যাব, চলে যদি চাই। বিশ্বাস হয়নি বুঝি? বেশ তো, চলো না এখনই, এক কাপড়ে দুজনে মিলে যাই গিয়ে। তুমিও ফকির, আমিও ফকির। সুবল কিন্তু খুশি হলো না। সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়া বিশেষ দাম নেই, পুরনো হয়ে গেছে। তা এবার কি আর প্রথম? কাল নিয়ে চারবার ঠকালে আমায়। ও গো মা গো, ঠকালাম? আমি তোমায় ঠকালাম? ভেস্তে গেল তো কি করবো আমি শুনি? হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ, পরের দাসী। কি ক্ষমতা আছে মোর বলো, তোমায় যে ঠকাবো? তোমার জন্য আমি মুলিম গো মুলিম। কিছু ভালো লাগে না সুবল বাবু, এক দণ্ড ঘরে মন বসে না। মায়েরই বলছি, কালে দেববে মন করে দূর ছাই, ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই। বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে। আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার ছলছল করে উঠল। সুবল কোনো কথাটি বলে না, উসখুস করে আর এক পা থেকে ও পায়ে ভর দিয়ে দাঁড়ায়। দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যাই, দেশে কেউ মোদের চিনবে না। সব বালায় চুকিয়ে দুজনে ঘরকন্যা করে গিয়ে। তা হয় না সুখময়ী, চারিদিকে বড় নিন্দে হবেছে, আর ফেরা যাবে না। কে ফিরছে হেতা বাপু? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে? মোদের ফিরবার দরকার কি? মুখতারি করে দুটো পয়সা পাচ্ছি। এখানে গাছের ছায়াতে গুমট গরম। সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চাই। আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে পুছে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ীর ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। সুখময়ীর রাগ হয়েছে। কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো। কি মিষ্টি হাসি না সুখময়ী হাসলো তখন, আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎই এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, মুখ উঁচু করল। সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না। গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে। মরছে বুঝি? তোমার মগদারি বড় হলো? কত কষ্টে পসার করছি, দুটো পয়সা পাচ্ছি। সুখময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে। সুবল নরম হয়ে আসছে। একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। তুমি না ফতুর হতে পারো আমার জন্যে? ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে তুমি। ব্যবসা করে রাজা হবে নাকি তুমি? আমি রানীর মতো খাটে শুয়ে ওই চাকরানি মাগিগুলোকে হুকুম করব? আচ্ছা বেশ, তাই যাব সুখময়ী। সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব, কিন্তু সে তো আর 2-4 দিনের ব্যাপার নয়। মুখতারি জানো বাবু তুমি সুবল বাবু? দাঁড়াও, আমি আসছি। কলসিখানা রেখে
কাকে কলসি তুলেই এই প্রথম বোধহয় সুখময়ী টলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো। মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে সে ভোঁতা গলায় বলল, কি কি যে অদৃষ্টে আছে বাপু। দাঁড়াও বাপু দাঁড়াও, একটু সাবুন আনি গিয়ে, নইলে এই মেয়েটি রং উঠবার নয়, ফের নাইতে হবে। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।